সকলকে ওয়েলকাম জানাই। এটা হচ্ছে সেকেন্ড সামেটিভের যে বায়ুমণ্ডল টপিকটা, সেটা চ্যাপ্টার 4 এর মধ্যে অন্তর্গত বায়ুর চাপ বল ও বায়ু প্রবাহ। এই টপিকটা আলোচনা হচ্ছিল। পূর্ব ক্লাসে আমরা অনেক কিছু আলোচনা করেছিলাম, ঠিক আছে। আজকে যেটা আলোচনা করা হবে সেটা হবে বায়ু প্রবাহ কি, আর বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ, অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ পৃথিবীর মধ্যে কোথায় কি রকম কিভাবে কোন কোন নামে বায়ু প্রবাহ হয় সেগুলি সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে। গত গত দিনের ক্লাসটা সামান্য পরিমাণে রিভিশন করতে হবে। কেন না, আজকের যে টপিকটা আলোচনা করা হবে সেটার সাথে এটা সম্পর্কযুক্ত আছে। চলো একটু রিভিশন করে দিই। এখানে আমাদের পৃথিবীর একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলি শ্রেণীবিভাগ করা আছে। আমরা আলোচনা করেছিলাম যে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি নর্থ আর সাউথ এই স্থানটির মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। চাপ দু প্রকার, উচ্চচাপ আর নিম্নচাপ। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এটা। তার উপরে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি নর্থ এবং 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সাউথ এই স্থানগুলির মধ্যে উচ্চচাপ সৃষ্টি হয়। উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলা হয়, দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলা হয়। কর্কটীয় উচ্চচাপ বলে কেন না, 23.5 ডিগ্রি নর্থ এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, সেটার বেসিসে নাম রাখা হয়েছে। আর দক্ষিণ দিকে মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, সেটার বেসিসে এটা মকরীয় উচ্চচাপ বলা হয়েছে, ঠিক আছে। তার উপরে যদি যায়, সুমেরু থেকে যে নিম্ন প্রদেশে 60 থেকে 65 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, এটা হচ্ছে উপরের দিকটা হচ্ছে সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর নিচের দিকটা হচ্ছে কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর উপরে দুই দিক, উপরে সুমেরু আর নিচে কুমেরু, এই দুই গোলার্ধে উচ্চচাপ সৃষ্টি হবে। কেন কিভাবে উচ্চচাপ সৃষ্টি হয় বা নিম্নচাপ সৃষ্টি হয় সেটা গত ক্লাসে খুব ডিটেলসে আলোচনা করেছে, ঠিক আছে। দেখো, এখন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কি, বায়ু প্রবাহ সৃষ্টি কি হয়। আমরা যে প্রতিদিন সামান্য পরিমাণে আমাদের পরিবেশের মধ্যে যে বায়ু দেখতে পাই, অর্থাৎ বায়ু প্রবাহ দেখতে পাই, ঠিক এইরকম বেসিসে আমাদের পৃথিবীর মধ্যে একাধিক বায়ু প্রবাহ সৃষ্টি হয়, ঠিক আছে। বায়ু প্রবাহ জিনিসটা কি দেখো, চাপ দু প্রকার, একটা হচ্ছে উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। যে স্থানে নিম্নচাপ সৃষ্টি হবে, যে স্থানে নিম্নচাপ সৃষ্টি হবে সেই স্থানের বায়ু কি হবে, হালকা হয়ে উপরে উঠবে। আর যখনই হালকা হয়ে উপরে উঠবে নিশ্চয়ই সেই স্থানের বায়ু শূন্য অবস্থা থাকবে। আর কোন স্থান শূন্য হলে কি সেটা ভর্তি করার জন্য এগিয়ে আসতে হয়। সেই এগিয়ে আসার কাজ কে করে না, উচ্চচাপ অঞ্চল থেকে ভারী বায়ু। তাহলে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু এই নিম্নচাপে আসছে, দেখো উচ্চচাপ থেকে নিম্নচাপে, উচ্চচাপ থেকে নিম্নচাপে, উচ্চচাপ থেকে নিম্নচাপে, এভাবে আমাদের পৃথিবীতে একাধিক বায়ু প্রবাহ হয়, ঠিক আছে। তো এটার বেসিসে আমাদের সম্পূর্ণ পৃথিবীতে যে বায়ু প্রবাহ হয় মোট 4 ভাগে ভাগ করা হয়। একে হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, দুয়ে হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ মানে কি, সাময়িক বায়ু প্রবাহ মানে কি, একটু পরে আসছি। তাহলে নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, আকস্মিক মানে হঠাৎ যে বায়ুগুলি আসে, আর স্থানীয় বায়ু প্রবাহ, অর্থাৎ পৃথিবীর যে পার্টিকুলার নির্দিষ্ট স্থানগুলি আছে সেই স্থানে কোন কোন বায়ু প্রবাহগুলি হচ্ছে সেগুলি হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ। চলো সবার প্রথমে আসি নিয়ত বায়ু প্রবাহের ক্ষেত্রে। এই নিয়ত বায়ু প্রবাহ জানতে গেলে গত দিনের ক্লাসের যে বায়ুর চাপ বলয় এই টপিকটি সম্বন্ধে পুরো ধারণা থাকতে হবে, না হলে এগুলিকে মুখস্থ করতে হবে, আর আমি চাই না যে কেউ মুখস্থ করুক, ঠিক আছে। চলো শুরু করা যাক। দেখো সবার প্রথমে নিয়ত বায়ু প্রবাহের মধ্যে ভাগ করা হয়েছে আয়ন বায়ু। আয়ন বায়ুর আরেকটি নাম হচ্ছে বাণিজ্যিক বায়ু। আয়ন বায়ুর অবস্থান কোথায়, দেখো লেখা আছে, এই যে নিরক্ষীয় অঞ্চলের মধ্যে নিম্নচাপ তার দুই পাশে, নিরক্ষীয় নিম্নচাপের উপর দিকে আর নিরক্ষীয় নিম্নচাপের দুই দিকে হয়েছে আয়ন বায়ু। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আয়ন বায়ুকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। দেখো, উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, ঠিক আছে। উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তো এই যে আয়ন বায়ুকে যখন উত্তর গোলার্ধের দিক থেকে আয়ন বায়ু আসছে, সেটা উত্তর পূর্ব দিক থেকে আসছে বলে নাম হয়েছে উত্তর পূর্ব আয়ন বায়ু। আর আয়ন বায়ু যখন দক্ষিণ গোলার্ধ থেকে আসছে তখন তার নাম হয়েছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। কেন এমনটা হয়েছে, দেখো এটার মধ্যে কনসেপ্ট লুকিয়ে আছে।
তোমরা একটা জিনিস বলো, এই স্থানটা হয়েছে নিম্নচাপ, তার মানে কি এই এইদিকেও আছে উচ্চচাপ, এইদিকেও আছে উচ্চচাপ, আর এই কনসেপ্ট অনুযায়ী উচ্চচাপের থেকে শীতল ভারী বায়ু কি হবে, নিম্নচাপে স্থান পূরণ করতে আসবে। তাই উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ থেকে ভারী বায়ু নিরক্ষীয় নিম্নচাপের দিকে আসছে, ঠিক সেরকম মকরীয় উচ্চচাপ থেকে ভারী বায়ু নিরক্ষীয় নিম্নচাপ দিকে আসছে। একটু থামো, এখানে একটা কনসেপ্ট লুকিয়ে আছে। কি কনসেপ্ট? দেখো এখানে কি লেখা আছে, ফ্যারেলের সূত্র। আমরা জানি কোরিওলিস বলের দ্বারা পৃথিবীর ঘূর্ণনের ফলে বায়ু প্রবাহগুলি হয়, আর এই বায়ু প্রবাহগুলি নির্দিষ্ট সূত্র মেনে চলে। যে সূত্রটি তৈরি করেছিলেন ফেরেল, ওনার নাম অনুযায়ী ফেরেলের সূত্র হয়। তো উনি কি বলছেন? উনি বলছেন যে উত্তর গোলার্ধে থেকে যে বায়ুগুলি প্রবাহিত হবে, অর্থাৎ উত্তর গোলার্ধে যে বায়ুগুলি হবে, সেই উত্তর গোলার্ধে বায়ুগুলি কিন্তু ডান দিকে প্রবাহিত হবে, ডান দিকে। উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে হবে। দেখো তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রির 0 ডিগ্রির উপরে উত্তর গোলার্ধ এবং 0 ডিগ্রি নিচে দক্ষিণ গোলার্ধ। তাহলে দেখো ডান দিকে প্রবাহিত হচ্ছে, আর দক্ষিণ গোলার্ধের বায়ুগুলি বাম দিকে প্রবাহিত হচ্ছে। এবার তোমরা একটা লজিক দেখো, এখানে আছে নিরক্ষীয় নিম্নচাপ, উপরে আছে কর্কটীয় উচ্চচাপ, নিচে আছে মকরীয় উচ্চচাপ। তাহলে এই যে উচ্চচাপ থেকে বায়ুটি আসছে, উচ্চচাপ থেকে বায়ুটি আসছে, দেখো তোমরা নিশ্চয় দিকের এই ধারণাটাই আছে, 4টি দিক, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে, এই যে কর্কটীয় উচ্চচাপ থেকে যে বায়ুটি আসছে, দেখো এখান থেকে আসছে, ঠিক এইভাবে আসছে, তাই না? তাহলে এর উৎপত্তি স্থানটা কোথায়? নর্থ ইস্ট, মানে কি উত্তর পূর্ব। বোঝা যাচ্ছে? সেই জন্য নাম হয়েছে উত্তর পূর্ব আয়ন বায়ু। আবার দেখো, আবার বলছি, কর্কটীয় উচ্চচাপ থেকে বায়ুগুলো সৃষ্টি হয়েছে, আসছে, সে তো আসছে ফেরেল সূত্র অনুযায়ী। আর ফেরেলের সূত্র কি বলছে না, ডান দিকে বাঁকতে হবে। দেখো তোমরা, তার মানে এই বায়ুটি আসা উচিত ছিল এইরকম ভাবে, এই বায়ুগুলি আসা উচিত ছিল এইরকম ভাবে, সোজা সোজা আসা উচিত ছিল, কিন্তু না, সে ডান দিকে বাঁকবে। এবার তোমরা দেখো, এই বায়ুটি এই দিক থেকে আসছে, এটা ধরে নাও বায়ুটি, তাহলে এর ডান দিক কোনটা হবে? নিশ্চয়ই এই দিকে ডান হবে, তার মানে এটা ডান দিকে এইভাবে ঘুরে যাবে। বোঝা যাচ্ছে? সেই জন্য বায়ুগুলি ডান দিকে ঘুরছে, আর ডান দিকে যখন ঘুরে যাচ্ছে, তখন কি তার দিকটি হয়ে যাচ্ছে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট। তার স্টার্টিং পয়েন্টটা উত্তর পূর্ব, তাই নাম হয়েছে উত্তর পূর্ব আয়ন বায়ু। ঠিক এই কনসেপ্ট অনুযায়ী যখন দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ থেকে বায়ুগুলি নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলে স্থান পূরণ করার জন্য যাচ্ছে, সে তো যাওয়া উচিত ছিল সোজাভাবে, এরকম সোজাভাবে, কিন্তু তো সোজা যাবে না, সে তো ফেরেলের সূত্র মানবে। আর ফেরেলের সূত্র কি বলছে? দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে যাবে, দক্ষিণ গোলার্ধের বায়ু সোজা যাবে না, বাম দিকে বেঁকে যাবে, বাম দিকে বেঁকে যাবে, বাম দিকে বেঁকে যাবে। তাই তাই দেখো, মকরীয় উচ্চচাপের বলয় থেকে বায়ুগুলি আসছে, স্টার্টিং হচ্ছে, আর কোন দিকে যাচ্ছে? দেখো দক্ষিণ, সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিক থেকে স্টার্ট হয়ে নর্থ ওয়েস্টের দিকে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তার স্টার্টিং পয়েন্টটা কি দক্ষিণ পূর্ব। তাহলে এটা নিয়ে কারো নিশ্চয়ই কোনো ডাউট নেই, ডাউট ক্লিয়ার, মুখস্থ করার কিছুই নেই। বুঝে যাচ্ছে? তাহলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু, তাহলে আয়ন বায়ু সম্বন্ধে খুব ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার আসছি পশ্চিম বায়ু। পশ্চিম বায়ু লোকেশনটা কোথায়? না, এই যে কর্কটীয় উচ্চচাপ থেকে বায়ুটি যখন উপর দিকে যাচ্ছে, কর্কটীয় উচ্চচাপের বায়ু উপর দিকটি হচ্ছে পশ্চিমা বায়ু, অর্থাৎ এই খোপটি কোনটা? না, এই যে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি নর্থ থেকে 60 থেকে 65 ডিগ্রি নর্থের মধ্যে এই যে ফাঁকা স্থানটা, এখানে যে বায়ুগুলি প্রবাহিত হয় সেটার নাম হচ্ছে পশ্চিমা বায়ু। ঠিক আছে, পরে আসছি দক্ষিণ পশ্চিম কেন বলা হয়েছে। মূল হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুর লোকেশন কোনটা? না, উত্তর গোলার্ধেও পশ্চিমা বায়ু পাওয়া যাবে, দক্ষিণ গোলার্ধেও পশ্চিমা বায়ু পাওয়া যাবে, কিন্তু তাদের নামগুলি পাল্টে যাবে ফেরেল সূত্র অনুযায়ী। এবার দেখো, এই কনসেপ্ট অনুযায়ী দেখো, সুমেরু প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আর কুমেরু প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তাহলে এই যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এই যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, উচ্চচাপের বায়ুগুলি যাবে এই ফাঁকা স্থান পূরণ করার জন্য। তাহলে উচ্চচাপ কোথায়? না, এখানে কর্কটীয় উচ্চচাপ আছে, এখানে মকরীয় উচ্চচাপ আছে। প্রথমে আসছি কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যখন পশ্চিম বায়ুটি প্রবাহিত হচ্ছে, তখন তার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নাম হলো? দেখো তোমরা, তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে,
দেখো বায়ুটি এইভাবে যাচ্ছে, বায়ুটি তোমরা দেখো দিকটি দেখো, যাওয়া তো উচিত ছিল সোজা সোজা, যাওয়া উচিত ছিল সোজা সোজা, কিন্তু সোজা তো যাবে না। কেন না, তাকে ফেরেলের সূত্র মানতে হবে। তাহলে দেখো এটা তো উত্তর দিকে আছে, তাহলে উত্তর গোলার্ধের বায়ুটি কোন দিকে যাবে? উত্তর গোলার্ধের ডান দিকে বাঁকবে। তাহলে এবার এর ডান দিক কোনটা? এবার এর ডান দিক হচ্ছে এই সাইডটা হচ্ছে দেখো ডান দিক। উত্তর গোলার্ধে যখন এটা নিচ দিকে নামছিল তখন কিন্তু তার ডান দিক এই দিকে হয়ে যাচ্ছিল। তোমরা দেখো এই দিক থেকে যখন আসছে তার ডান দিক কোনটা? এই বাম হাতটা যদি আমি উপর দিক থেকে নিচে নামাই, তার ডান দিক কোনটা? এদিকটা ডান দিক, এদিকটা বাম দিক। এটা ডান, এটা বাম। কিন্তু এটা যখন উপর দিকে করছি তখন তার ডান দিক কোনটা? দেখো এই দিকটা ডান দিক আর এই দিকটা বাম দিক। বোঝা যাচ্ছে? তাহলে দেখো উত্তর গোলার্ধের ডান দিকে, তাই দেখো ডিরেকশনটা কোথায়? সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম। বোঝা যাচ্ছে? মুখস্থ করার কিছুই নেই, বোঝার জিনিস। তাহলে দেখো দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু। তাহলে যদি প্রশ্ন পড়ে যে পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে কি নামে পরিচিত, মুখস্থ করার কিছু নেই, দক্ষিণ পশ্চিমা বায়ু। ঠিক সেভাবে পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে কি নামে পরিচিত? দক্ষিণ গোলার্ধে দেখো উত্তর পশ্চিমা বায়ু। কেন না, দেখো মকরীয় উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপ কুমেরীয় পদশীয় নিম্নচাপে আসবে, তার তো আসা উচিত ছিল সোজা সোজা, কিন্তু না, তাকে তো ফেরেলের সূত্র মানতে হবে। আর ফেরেলের সূত্র বলে দক্ষিণ গোলার্ধের বায়ু বাম দিকে প্রবাহিত হবে। তাহলে তার বাম দিক কোনটা? এটা যদি বাম দিক হয়, উপর দিক থেকে নিচে আসছে, তার বাম দিক কোনটা? এই সাইডটা বাম দিক, এই সাইডটা। তার মানে কি এটা এদিকে বাঁকবে, সোজা বাঁকবে না, সেটা বাঁকবে এই দিকে। দেখো সেই জন্য হয়ে গেছে উত্তর পশ্চিম। দেখো উত্তর পশ্চিম কেন বলা হচ্ছে না, এই দেখো লোকেশনটা দেখো, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, তার মানে কি এটা উত্তর পশ্চিম। বোঝা যাচ্ছে? উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পশ্চিম বায়ু। বোঝা গেছে? এবার আসছি মেরু বায়ু। মেরু বায়ু, মেরু বায়ু মানে কি না, দেখো এবার দেখো দুই মেরু দিকে দেখো, উত্তর মেরু দেখো আর দক্ষিণ মেরু দেখো। উত্তর মেরু সুমেরু উচ্চচাপ আর দক্ষিণ মেরু কুমেরু উচ্চচাপ। তাহলে সুমেরু উচ্চচাপ যেটা সৃষ্টি হয়েছে, সেই সুমেরু উচ্চচাপ থেকে বায়ুটি তো সোজা সোজা আসা উচিত ছিল, সোজা সোজা আসা উচিত ছিল। কেন না, তাকে তো স্থান পূরণ করতে হবে সুমেরু প্রদেশীয় নিম্নচাপকে, উচ্চচাপের শীতল বায়ুকে স্থান দখল করতে হবে কুমেরু প্রদেশীয় নিম্নচাপের বলয়কে। তাহলে যখন সুমেরু উচ্চচাপ আসছে উত্তর গোলার্ধে তো তাকে ফেরেলের সূত্র যে ডান দিকে বাঁকতে হবে। তাহলে তো এটা তো সোজা সোজা আসা উচিত না, সোজা তো আসবে না, সে ডান দিকে বাঁকবে। তাহলে এর ডান দিক কোনটা? এর ডান দিক এটা। দেখো এটা যদি উপর দিক থেকে নিচে নামছে বায়ুটি, এটা হাতটা দেখো ডান দিক কোনটা হবে? এই সাইডে ডান দিক হবে, তাই না? দেখো এদিকটা হচ্ছে তার ডান দিক হবে, বুঝতে পারা যাচ্ছে? সরি, এটা এদিকে হবে, একটু মিস্টেক করে ফেললাম। ডান দিক এই সাইডটা হচ্ছে, এটা হচ্ছে তার ডান দিক, এই দিকটা হচ্ছে ডান দিক। ঠিক আছে? তাহলে সুমেরু উচ্চচাপ থেকে যে বায়ুটি প্রবাহিত হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু। ঠিক সেরকম ভাবে দক্ষিণ গোলার্ধ থেকে কুমেরু উচ্চচাপ থেকে কি হবে না, দক্ষিণ পূর্ব মেরু বায়ু। তাহলে সম্পূর্ণ কনসেপ্টটা বুঝতে পারা গেছে, মুখস্থ করার কিছু নেই। তোমরা নিজেদের নোটস বা যে কোনো সাজেশন বই বা টেক্সট বুক ফলো করবে, সেটা পড়বে, পড়ার সাথে সাথে এই ভিডিওটি দেখে নেবে, দেখবে তোমাদের মুখস্থ করার কিছু নেই। এটি মুখস্থ করার কিছু নেই, এটা কনসেপচুয়াল বোঝার জিনিস। এটাই ছিল সব থেকে বেশি যেটা বলবো কমপ্লেক্স, জটিল টাইপের একটু। ঠিক আছে? ব্যাস, তাহলে এই কনসেপ্টটা খুব সুন্দরভাবে আলোচনা করলাম। দেখো এখানে কিন্তু তোমাদের এই নিয়ত বায়ু প্রবাহ নিয়ে বড় প্রশ্ন পড়ে। এখন আমি অল ওভার যে বায়ু সেগুলো আলোচনা করছি, কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। তোমাদের প্রশ্নের আকারে কিন্তু এরকম পড়বে না, তোমাদের প্রশ্নের আকারে পড়বে, বলে দেবে যে নিয়ত বায়ু প্রবাহ সম্বন্ধে লেখো 5 নম্বরের, বা বলে দেবে আয়ন বায়ু যে দুটি ভাগ, উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু সৃষ্টির কারণ কি, কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, কি কি জলবায়ুর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এগুলি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। কনসেপ্টটা তো আগে বুঝতে হবে, তবে তো করতে পারবে, তাই না? আচ্ছা চলো এবার তাহলে শুরু করি। সাময়িক বায়ু। দেখো সাময়িক বায়ু কথাটার মধ্যে একটা শব্দ আসছে সময়, অর্থাৎ বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে এক প্রকার বায়ু প্রবাহ হয়। ঠিক আছে? আর বায়ু প্রবাহটা কিভাবে হবে না, সবসময় বায়ু প্রবাহ হবে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। ঠিক আছে?
দেখো, এবার আসছি তোমাদের 1 নম্বর পয়েন্ট, সাময়িক বায়ু প্রবাহের মধ্যে যে সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু, দেখো একটা ছবি আঁকছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে সমুদ্রতল, 0 কিলোমিটার, সব থেকে নিচু জায়গা আমাদের পৃথিবীর মধ্যে সমুদ্রতল। আর এটা হচ্ছে ভূমিভাগ, এটা হচ্ছে ভূমিভাগ। ঠিক আছে, ভূমিভাগের মধ্যে কি গাছপালা, ঘর বাড়ি, নানা রকম জিনিস থাকবে, ঘর বাড়ি, মানুষ থাকবে, এটা হচ্ছে ভূমিভাগ। ঠিক আছে, এবার দেখো, দিনের বেলাতে সূর্য উঠেছে, দিনের বেলা নিশ্চয়ই সূর্য ওঠে, চাঁদ তো উঠবে না। আর এটা সমুদ্রের জল, সূর্য তো প্রচুর পরিমাণে তাপ দিচ্ছে ভূমির উপরেও, আর সূর্য জলের মধ্যেও তাপ দিচ্ছে। তোমরা বলো, দিনের বেলাতে জল বেশি গরম হবে না ভূমিটা বেশি গরম হবে? দিনের বেলাতে ভূমিভাগ, ভূপৃষ্ঠ গরম হবে। আর ভূপৃষ্ঠ যখন গরম হবে তখন নিশ্চয়ই এখানে কি হবে, নিম্নচাপ সৃষ্টি হবে, নিম্নচাপ সৃষ্টি হবে। আর সমুদ্রের জল ভূপৃষ্ঠের তুলনায় কম গরম হবে, তার মানে কি এটা তুলনামূলক শীতল, তাই না? আর শীতল মানে কি হবে, শীতল মানে কি হবে, উচ্চচাপ সৃষ্টি হবে। আর বলো, এবার তোমরা নিজেরাই বুঝতে পেরে যাচ্ছ যে বায়ুটা কোন দিকে প্রবাহিত হবে। বলো, উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপ দিকে প্রবাহিত হবে, তার মানে কি বায়ুটি সামুদ্রিক বায়ু প্রবাহিত হচ্ছে। বুঝতে পারা যাচ্ছে? এই জন্য দিনের বেলাতে সমুদ্র থেকে বায়ু ভূপৃষ্ঠ থেকে প্রবাহিত হয়। বুঝতে পারা যাচ্ছে? এটাকে বলে সামুদ্রিক বায়ু। ঠিক আছে, এটারই ঠিক উল্টো কনসেপ্ট, এটারই ঠিক উল্টো কনসেপ্ট। ঠিক আছে, এটার এই ঠিক উল্টো কনসেপ্ট। কনসেপ্টটা কি? ভূপৃষ্ঠ, গাছপালা, দিন নয়, এবার কিন্তু রাত্রিবেলা, এবার হচ্ছে রাত্রিবেলা, রাত্রিবেলা আকাশে চাঁদ উঠেছে। ঠিক আছে, এবার দেখো, এটা হচ্ছে সমুদ্র। ভূপৃষ্ঠ দিনের বেলায় যে তাপটা গ্রহণ করে, সে খুব তাড়াতাড়ি কিন্তু তাপটা বিকিরণ করে শীতল হয়ে যায়। সারাদিন তো প্রচুর পরিমাণে তাপ পেয়েছে, গরম হয়েছে, দিনের বেলায় তো ভূপৃষ্ঠ তো গরম, তাই সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। কিন্তু রাত্রিবেলাতে কি হয় না, তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ কিন্তু শীতল হয়ে যায়। আর তার তুলনায় জলভাগ কিন্তু গরম থাকে। এবার বলো, তখন রাত্রিবেলাতে 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 ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ এটা কি হবে, এটা উচ্চচাপ সৃষ্টি হয়ে যাবে, তাই না? আর সমুদ্র এটা নিম্নচাপ সৃষ্টি হবে। তার মানে কি, এবার তোমরা নিজেরাই বুঝতে পেরে যাচ্ছ যে রাত্রিবেলাতে ভূপৃষ্ঠ থেকে উচ্চচাপ অর্থ শীতল বায়ুটি সমুদ্রের দিকে যাবে, তাই না? এটাকে বলা হচ্ছে স্থলবায়ু। কারণ কেন না, স্থল থেকে বায়ুটি গমন করছে, তাই এটা স্থলবায়ু। বুঝতে পারা গেল? তাহলে সাময়িক বায়ুর মধ্যে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু সমুদ্র বায়ু প্রবাহিত হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে স্থলবায়ু প্রবাহিত হচ্ছে, তাই এটাকে বলা হয় সমুদ্র বায়ু, আর এটাকে বলা হয় স্থলবায়ু, যেগুলি সাময়িক বায়ুর মধ্যে অন্তর্গত। এবার দেখো 3 নম্বর পয়েন্ট কি আসছে, সাময়িক বায়ুর মধ্যে 3 নম্বর পয়েন্টটা আসছে না মৌসুমী বায়ু। তোমরা যখন ভারতের ভূগোল পড়বে তখন সেখানে মৌসুমী বায়ুর টপিকটা আছে, সেখানে তোমরা আরো ভালো করে পড়বে। এখানে ছোট্ট করে একটু আলোচনা করে দিই। তাহলে দেখো, জুন জুলাই মাসে আমাদের ভারতবর্ষে বর্তমান গ্রীষ্মকাল চলছে। তো কি হয় না, সূর্যের উত্তাপের ফলে আমাদের এই যে ভারতীয় উপমহাদ্বীপ, সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম থাকে। গরম থাকার জন্য এখানে নিম্নচাপ সৃষ্টি হয়, নিম্নচাপ সৃষ্টি হয়। আর দেখো, আমাদের ভারতবর্ষের 3 দিক সমুদ্র দ্বারা ঘেরা, এটা হচ্ছে আরব সাগর, আর এটা হচ্ছে বঙ্গোপসাগর, তাই না? আর এটা হচ্ছে ভারত মহাসাগর। ঠিক আছে, বঙ্গোপসাগর, আর এটা হচ্ছে ভারত মহাসাগর, ভারত মহাসাগর। এবার কি হয় না, যখন এখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, তার মানে কি এখানে সমুদ্র, এখানে কি এখানে উচ্চচাপ সৃষ্টি হয়ে থাকবে। তখন কি হবে, উচ্চচাপের ফলে এই যে স্থানের বায়ুটি আমাদের এই ভারতীয় উপমহাদ্বীপের দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর দেখো একটা নির্দিষ্ট সময়ে এই ঘটনাটা ঘটে। কখন হয় না, বর্ষাকালে। কোন মাসে না, জুন জুলাই মাসে বর্ষাকাল আমাদের ভারতবর্ষে প্রবেশ করে যায়।
দেখো যখন ভারতের ম্যাপ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে অনেকবার এই মৌসুমী বায়ু টপিকটার সাথে রিলেশনে যে প্রশ্নগুলি থাকে অনেকগুলি আলোচনা করেছিলাম, যেমন মৌসুমী বিস্ফোরণ, কোথায় বৃষ্টিপাত হয়, অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, বৃষ্টির ছায় অঞ্চল, এগুলো অনেক কিছু আলোচনা করেছিলাম। এখন এত ডিটেলসে যাব না, যখন ভারতের ভূগোল টপিকটা পড়াবো ডিটেলসে মৌসুমী বায়ু তখন সেখানে জানিয়ে দেবো। তো এখানে মৌসুমী বায়ুটা কি না, মৌসুমী হচ্ছে একটা সাময়িক বায়ু। আর দেখো কোন দিক থেকে আসছে, এটা যদি হয় উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই দিক থেকে আসছে, দেখো এই দিক থেকে আসছে, তার মানে কি দেখো দক্ষিণ পশ্চিম, তার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর মৌসুমী বায়ু দুটি ভাগ আছে, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর একটা হচ্ছে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। যখন মৌসুমী বায়ুটি যখন রিটার্ন করে অর্থাৎ প্রত্যাগমন করে তখন উত্তর পশ্চিম দিক থেকে আসে। কেন আসে না, ফেরেলের সূত্র অনুযায়ী। আবার দেখো ফেরেলের সূত্র কনসেপ্ট লেগে গেল। তাহলে মৌসুমী বায়ু দুটি ভাগ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে সাময়িক বায়ু প্রবাহের মধ্যে 3 নম্বর পয়েন্ট আমরা বুঝতে পেরে গেলাম। নেক্সট আসছি 4 আর 5, ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক। যখন তোমাদের বৈপরীত্য উত্তাপ নিয়ে যখন পড়িয়েছিলাম তখন এটা আলোচনা করেছিলাম। বৈপরীত্য উত্তাপ কি না, যখন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমার পরিবর্তে উষ্ণতা যখন বাড়ে তখন সেটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। সেটা কোথায় দেখতে পাওয়া যায় না, পার্বত্য অঞ্চলে শীতকালে রাত্রিবেলাতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কি হয় না রাত্রিবেলাতে, এটা তো আলোচনা করেছিলাম, তাও এখন এই কনসেপ্টের জন্য আলোচনা করে দিই। এটা যদি 0 ডিগ্রি হয় তো এটা হয়ে যাবে 2 ডিগ্রি। উষ্ণতা দেখো বাড়ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, কমার কমার পরিবর্তে উষ্ণতা কিন্তু বাড়ছে। ঠিক আছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে। এবার দেখো শীতকালে রাত্রিবেলাতে কি হয়, আর এই অংশটাকে পর্বতের এই অংশটাকে বলা হয় উপত্যকা, এটাকে বলা হয় উপত্যকা। পার্বত্য অঞ্চলের উপত্যকাতে কিন্তু জনবসতি গড়ে ওঠে। তোমরা নিশ্চয়ই যারা ভ্রমণে গিয়েছো কুলু মানালি বা জম্মু কাশ্মীর দেখবে তারা উপত্যকাতে বেশি মানুষ বসবাস করে। শীতকালে কি হয় বা রাত্রিকালে কি হয় না, রাত্রিকালে দিনের বেলাতে যখন সূর্যের তাপটা দেয়, এখানেও দেয় আর এই উপত্যকাতেও দেয়। তোমরা বলো কোনখানে তাপটা বেশি পড়বে, এখানে পড়বে না এখানে পড়বে? দেখো তাপটা এখানে বেশি পড়বে, কেন না এখানে বায়ুর পরিমাণ বেশি, এখানের বায়ুর পরিমাণ বেশি। কেন, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর পরিমাণ কি হয়, বায়ুর পরিমাণ কমে। তাহলে দেখো এখানে বায়ু বেশি, আর বায়ু থাকলে বায়ুর উপাদানগুলি বেশি থাকবে, জলীয় বাষ্প, ধূলিকণা, গ্যাস। তাহলে দেখো এই স্থানের বায়ুটি বেশি তাপ গ্রহণ করে থাকবে আর এখানের বায়ুটি কম তাপ গ্রহণ করে থাকবে। তাই যখন রাত্রিবেলা হয়ে যায়, যখন হয়ে যায় তখন কি হয়, তখন এখানের বায়ুটি কি হয়, উষ্ণ থাকে, এখানের বায়ুটি উষ্ণ থাকে আর এখানের বায়ুটি শীতল থাকে। আর দেখো শীতল বায়ু মানে কি, সে ঢাল বরাবর অভিকর্ষ যে বলের টানে নিচ দিকে গমন করবে উপত্যকার দিকে। ঠিক আছে, এই যে বায়ুটি গমন করছে, এই যে দেখো শীতল বায়ুটি উপত্যকা বরাবর ঢাল বেয়ে যখন শীতল বায়ু যখন পার্বত্য অঞ্চলে ঢাল বরাবর বেয়ে নেমে আসে এবং যে বায়ু সৃষ্টি করে সেটা হয়ে যায় ক্যাটাবেটিক বায়ু। তাহলে এটা হয়ে যাচ্ছে কি, ক্যাটাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু। ঠিক আছে, এবার দেখো এই এই যে শীতল বায়ুটি এলো, নিশ্চয়ই এখানে গরম বায়ুটিকে সে বলবে কি উপর দিকে চলে যা, কারণ উষ্ণ বায়ু তো নিম্নচাপ সৃষ্টি করে আর উপর দিকে চলে যায়। তাহলে এই যে বায়ু প্রবাহটা সৃষ্টি করছে এটা হয়ে যাচ্ছে অ্যানাবেটিক, অ্যানাবেটিক। বুঝতে পারা গেল? তাহলে সাময়িক বায়ু সম্বন্ধে ডিটেলসে আলোচনা করে দিলাম। মুখস্থ করার কিছু নেই, কনসেপচুয়াল জিনিস, এগুলো বুঝতে হবে। মুখস্থ করার কোনো অবকাশই রাখবো না, কারণ এগুলো সম্পূর্ণ কনসেপচুয়াল কোশ্চেন। প্রতিটি প্রশ্নে প্রতিটি টপিকে কনসেপ্ট ঢুকে আছে। কেন না, ভূগোল হচ্ছে সায়েন্সেরই একটা পার্ট, আর সায়েন্স মুখস্থ নয়, সায়েন্স হচ্ছে এক্সপেরিমেন্ট, প্রয়োগ করার বিষয়। ঠিক আছে, তাহলে সাময়িক বায়ু সম্বন্ধে আলোচনা করলাম। এবার আসছি আকস্মিক বায়ু। আকস্মিক মানে কি, হঠাৎ। তোমরা নিশ্চয়ই শুনেছো যে ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, আইলা, বিভিন্ন রকমের ঘূর্ণবাত নাম দেওয়া হয়। ঠিক আছে, আমরা অনেক নাম শুনেছি। ঠিক আছে, যেমন আইলা, এছাড়া আমার মনে আসছে না। তো ঘূর্ণবাত জিনিসটা কি, চলো আলোচনা করি। দেখো ঘূর্ণবাত জিনিসটা কি, নির্দিষ্ট একটা কোনো স্থানে যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন সেই নিম্নচাপের ফলে বায়ুটা তো স্থান পরিবর্তন করে উপর দিকে চলে যাবে এবং বায়ু শূন্য হবে। তখন কি হবে না, উচ্চচাপ থেকে বায়ুগুলি এখানে আসবে। আর যখন বায়ুগুলি আসবে তখন সেখানে উচ্চচাপ থেকে শীতল বায়ু যখন নিম্নচাপে স্থান পূরণ করার জন্য আসবে তখন কিন্তু কি করবে, এই রকম ফানেল আকৃতি
একটা বিশেষ ঘূর্ণিঝড়ের সৃষ্টি করবে, যেটাকে আমরা ঘূর্ণবাদ বলি। বুঝতে পারা যাচ্ছে? এটাকে বলে ঘূর্ণবাদ। ঘূর্ণবাদ আবার দু রকমের হয়, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ, আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। কোনটা ক্রান্তীয়? তোমরা যদি পৃথিবীর এই আকৃতিটা বুঝতে পারো, তোমাদের তো আলোচনা করেছিলাম যে 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ, এটার মধ্যে যখন এই যে 10 ডিগ্রি নর্থ আর 10 ডিগ্রি সাউথ, এই স্থানটাকে নিরক্ষীয় বলা হয়, আর এই স্থানটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। আর 23.5 ডিগ্রির উপরে 23.5 ডিগ্রি থেকে 64 পর্যন্ত এই স্থানটা, এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ। তাহলে দেখো, এই স্থান আর এই স্থানে যেই ঘূর্ণবাদগুলি সৃষ্টি হয়, এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ, আর এটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। প্রতিটি টপিকে কিন্তু কনসেপ্ট ঢুকে আছে, মুখস্থ করার কোনো অবকাশ নেই। ঠিক আছে? তাহলে দেখো, ঘূর্ণবাদ তোমাদের সাথে আলোচনা করলাম, ঘূর্ণবাদ কি বুঝতে পারলে? ঘূর্ণবাদের বিপরীতটি হচ্ছে প্রতীপ ঘূর্ণবাদ। প্রতীপ ঘূর্ণবাদ জিনিসটা কি না, যখন কোনো উচ্চচাপ থেকে বায়ু যখন নিম্নচাপের দিকে গমন করে, অর্থাৎ যে স্থান থেকে বায়ুটি নিম্নচাপের দিক থেকে আসছে, সেই স্থানের মধ্যে প্রতীপ ঘূর্ণবাদ দেখতে পাওয়া যায়। প্রতীপ ঘূর্ণবাদ মানে কি? তার উল্টো। তাহলে তোমরা বলো, ঘূর্ণবাদ আর প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে কোনটা বেশি ক্ষতিকর? ঘূর্ণবাদ। কেন? ঘূর্ণবাদের ফলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, প্রচুর ধ্বংস সৃষ্টি হয়, মেঘ খেয়ে চারিদিক ভরে যায়। ঠিক আছে? আর প্রতীপ ঘূর্ণবাদের ফলে কি? আকাশ পরিষ্কার থাকে। কেন? না, সেখানের মেঘগুলি, সেগুলো তো নিম্নচাপের দিকে চলে গেল। তার মানে কি? যে বায়ু, মেঘ শূন্য থাকে। প্রশ্ন পড়ে, ঘূর্ণবাদ না প্রতীপ ঘূর্ণবাদে আকাশ মেঘ শূন্য থাকে? প্রতীপ ঘূর্ণবাদে। ঠিক আছে? তোমাদের আকস্মিক বায়ু সম্বন্ধেও আলোচনা করলাম। এবার আসছি স্থানীয় বায়ু। তোমরা বলো, স্থানীয় বায়ু মানে কি? একটা স্থান। এই সম্পূর্ণ পৃথিবীর মধ্যে একাধিক দেশ আছে, 193টির উপর দেশ আছে। নির্দিষ্ট কোনো স্থানে ধরে নাও এই একটা স্থান, যেমন এই স্থানে আমাদের ভারতবর্ষ দেশ আছে। এই স্থানের মধ্যে তোমাদেরকে আমি গ্লোবটা দেখাই, তাহলে খুব ভালো বুঝতে পারা যায়। দেখো, এখানের মধ্যে আমাদের ভারতবর্ষ হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধের একটা দেশ। তাহলে ভারতবর্ষেরও একটা পার্টিকুলার স্থান হচ্ছে কি? উত্তর পশ্চিম উত্তর পশ্চিম ভারত। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপ। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপ, আর এটা হচ্ছে উত্তর পশ্চিম ভারত। এই উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে এক প্রকারের, তাহলে দেখো, এটা একটা স্থান, এটা একটা নির্দিষ্ট স্থান। এই স্থানে গ্রীষ্মকালে এক প্রকারের গরম বায়ু প্রবাহিত হয়, যেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে লু। ঠিক আছে? আর দেখো, আর গরমকালে এটা হচ্ছে উষ্ণ বায়ু। তাহলে স্থানীয় বায়ুকে দুভাগে ভাগ করা হয়, উষ্ণ বায়ু আর শীতল বায়ু। যেখানে যেখানে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, সেটা হচ্ছে এক প্রকারের স্থানীয় বায়ু। আর যেখানে যেখানে শীতল বায়ু প্রবাহিত হয়, সেটা এক প্রকারের স্থানীয় বায়ু। উষ্ণ বায়ু কি কি? না, লু, আন্ধি, ফন, চিনুক, এগুলো হচ্ছে স্থানীয় বায়ুর মধ্যে, উষ্ণ বায়ুর ভাগের মধ্যে পড়ছে। আর মিস্ট্রাল, বোরো, এগুলো হচ্ছে শীতল বায়ুর মধ্যে পড়ছে। তোমাদের সম্পূর্ণ যে বায়ু প্রবাহর যে টপিকটি, কত রকমের বায়ু প্রবাহ হয়, সেগুলো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করলাম। মুখস্থ করার কোনো অবকাশ নেই। ঠিক আছে? এবার তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব এই যে প্রতিটি বায়ু প্রবাহ শ্রেণীবিভাগ, টোটাল 4 ভাগে। প্রতিটির থেকে তোমাদের এই যে আয়ন বায়ু, এখানে তো আয়ন বায়ুর মধ্যে কিছুই আলোচনা করা হলো না, জাস্ট আয়ন বায়ুকে সেটা বুঝিয়ে দিলাম। এই আয়ন বায়ুর সৃষ্টি কেন হচ্ছে, কেন বায়ুটি প্রবাহিত হচ্ছে, আয়ন বায়ুর মধ্যে আর কি কি প্রশ্ন লুকিয়ে আছে, আয়ন বায়ুর ফলে আমাদের পৃথিবীর মধ্যে জলবায়ুর ক্ষেত্রে কি কি প্রভাব পড়ে, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব, যেটা তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে। বিগত বছর এবং একাধিক বছরে প্রশ্ন এসেছে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে এটি সম্পূর্ণ আলোচনা করলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে, তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, লাইক করতে পারো, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তাহলে আজকের মতন বাই।